শালা শালা তাড়াতাড়ি চাটা দাও, চাটা খেয়ে আমাকে বেরোতে হবে, দেরি হয়ে গেল তো। বেরোতে হবে মানে? তুমি কোথায় যাবে? কাজের জন্য যেতে হবে না, কাজের সন্ধান করতে হবে না। অনেক তো ঘোরাঘুরি করলে কোনো লাভ হলো কি? আমার মনে হয় না যে আর কোনো লাভ হবে। শুধু শুধু কষ্ট করার কোনো দরকার নেই। কি বলো, অনেক ঘোরাঘুরি করছি ঠিকই, কাজও হচ্ছে না সেটাও ঠিক, কিন্তু বাসায় বসে থাকলে তো চলবে না, কাজের জন্য তো আমাকে বের হতেই হবে, তাই না? তুমি বুঝতে পারছো না, মেয়েটা দিন দিন বড় হচ্ছে, কদিন পর তো স্কুলে ভর্তি করতে হবে, তখন তখন আর সমস্যা হয়ে যাবে না? একটা না একটা ব্যবস্থা করেই দিবে। তুমি আব্বু আব্বু আমার জন্য একটা মুরগি নিয়ে আইসো, অনেক দিন হয়েছে মুরগির মাংস দিয়ে ভাত খাই না। মিজান, মিজান আমার সাথে চলো, বাজার করে তারপর বাসে যাবো, ঠিক আছে? চলো আসো। শালা এই যে তোমার জন্য বাজার নিয়ে এসছি। আচ্ছা, তুমি প্রতিদিন এত বাজার কেন করো বলো তো? আমরা তো 2-3 জন মানুষ, আমাদেরকে এত বাজার লাগে? আর এই যে সাহেব, আপনি যে প্রতিদিন 2-3টা করে মুরগি নিয়ে আসেন, এত মুরগি খাওয়া যায়? অপচয় হয় না? আরে কিসের অপচয়? কোনো অপচয় না, আমার সামর্থ্য আছে, আমি কিনে নিয়ে এসেছি, কোনো অসুবিধা নেই, আমরা সবাই মিলে খাবো। আর যদি আমরা সবাই মিলে খেতে না পারি তাহলে আমরা গরিবদেরকে দিয়ে দেবো, কি বলো মা? আপনার কি মনে হয় আপনি যে প্রতিদিন এত বাজার করেন, এগুলো যদি আমি অন্য কাউকে না দিয়ে দিতাম, মাস শেষে আপনার 2টা রুম ভর্তি হয়ে যেত বাজার দিয়ে? ঠিক আছে, এখন তার ভর্তি নেই, চলো 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 আসো। আসো তো, এই আসো করে। আচ্ছা শোনো না, উনি তোমার বড় ভাই না? হ্যাঁ। তো ওনার এই অবস্থা কেন? উনি অসুস্থ, আর তাছাড়া এত কথা বলছো কেন? চলো তো, আসো। আব্বু আব্বু আমার জন্য একটা মুরগি নিয়ে আইসো, অনেক দিন হয়েছে মুরগির মাংস দিয়ে ভাত খাই না। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? এমনি দাঁড়িয়ে আছি। আমি সবই বুঝি, আপনার মনে এখন কি চলতেছে আপনাদের দুই ভাই সম্পর্কে তো আমি ভালোই জানি। শহীদ, বাদ দাও এসব কথা, আমি এখন যাই। হ্যাঁ বড় ভাই, এভাবে আর কতদিন একটা কিছু করেন? শহীদ, চেষ্টা তো করছি, জানি না উপরওয়ালা কবে আমার দিকে আবার ফিরে তাকাবে, আবার আমি আগের অবস্থায় চলে যাব, জানি না। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। হ্যাঁ শান্তিকে ঘুমিয়েছে? না, ঘুমায়নি এখনো। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পরে আসি। কেন? না না, ও ঘুম থেকে জাগিয়ে মানে আমি ওর সামনে দাঁড়াতে পারবো না। আমি একজন বাবা, আমার মেয়েটা কতদিন মুরগির মাংস দিয়ে ভাত খেতে চেয়েছে, আমি নিতে পারিনি, আজকে তো আনতে পারলাম না। ঘুম থেকে জেগে যদি আমাকে দেখে তাহলে তো মুরগির মাংস দিয়ে ভাত খেতে চাইবে,
আমি আমি পরে আসবো, ঘুমালে তারপরে আসবো। ও ঘুমা, পরে আসছি। কি বলতেছো? কি ব্যাপার, তুমি দরজা খুলে দাঁড়িয়ে আছো কেন? তোমার জন্য। শান্তি ঘুমিয়েছে? হ্যাঁ, ঘুমাইছে। সারা, কি অবস্থা তোমার? তোমার শাড়ি তুমি এত ভেঙে পড়ছো কেন? দেখবে আল্লাহ আমাদের আগের অবস্থা দিলে তখন তুমি আমাকে অনেক শাড়ি কিনে দিতে পারবে। আমার কোনো অসুবিধা হচ্ছে না। আসো, ভিতরে আসো। আব্বু আব্বু আমার জন্য একটা মুরগি নিয়ে আইসো, অনেক দিন হয়েছে মুরগির মাংস দিয়ে ভাত খাই না। শালা, 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 এই যে বাজার করে নিয়ে আসছি, না রান্না করো। এত বাজার নিয়ে আসছো, তুমি টাকা পেলে কোথায়? শালা, টাকা কোথায় পেয়েছি সেটা তোমাকে পরে বলবো, আগে রান্না করো, বাচ্চাটা দেখো প্লিজ। আর কোনো কথা বলো না, আমার শরীরটা ভালো লাগছে না, প্লিজ যাও 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 না, যাও। শান্তি, শান্তি মা, মা তুমি কোথায়? আমার কাছে একটু আসো তো মা। শান্তি, তুমি কোথায় গেলে মা? আমার কাছে একটু আসো তো। আব্বু তোমার কি শরীর খারাপ লাগছে? না রে মা, আমার শরীর খারাপ লাগছে না, আমি এমনি একটু শুয়ে আছি। মা রে,
তোকে অনেক বড় হতে হবে মা, লেখাপড়া শিখে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। তুই যখন সমাজে প্রতিষ্ঠিত হবি তখন সমাজের মানুষরা তোকে সম্মান করবে। আর মানুষ কি বলবে জানিস? বলবে আমার মেয়েটা অনেক বড় শিক্ষিত, অনেক শিক্ষিত একটা মেয়ে। পারবি না মা? হ্যাঁ পারবো। আব্বু আজকে না চাচুকে দেখেছি। কোন চাচ্চু? আমার চাচুকে। ও আচ্ছা, কোথায় দেখা হলো মা? বাসার নিচে। চাচ্চু তোমাকে অনেক আদর করে, তাই না মা? মা রে, মা তুমি মন খারাপ করছো কেন মা? চাচু আমার দিকে তাকিয়ে তারপর চাচু আমাকে হাত দিয়ে সরিয়ে দিয়েছে। নিশ্চয়ই চাচ্চু এবং চাচিমা তারা অন্য কাজে ব্যস্ত ছিল, মনোযোগ ছিল না, হয়তো তোমাকে খেয়াল করে নাই, তাই না? চাচু, চাচু। মা মন খারাপ করো না মা, ঠিক আছে মা, যাও দেখো তো রান্নাঘরে মা কি রান্না করছে, যাও। ঠিক আছে। আমার এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা মেয়ে, তার সাথে তুই এমন একটা ব্যবহার করতে পারলি। সাইফ, এই কাজটা কি তুই ঠিক করলি ভাই? অনেক করিস রে। আমার ফেরেশতার মতো বাচ্চার সাথে এরকম আচরণ আমি মেনে নিতে পারছি না, আমি মেনে নিতে পারছি না, আমি মেনে নিতে পারছি না, আমি মেনে নিতে পারছি। কি হয়েছে? তুমি কার সাথে কথা বলতেছো? না, আমি কারোর সাথে কথা বলছি না। সারা জানো, আজকে সাইফ আমার মেয়েটার সাথে এমন ব্যবহার করলো, এটা কেউ ঠিক করলো বলো? সাইফের জন্য আমি কি না করেছি, আমার জীবনের সকল অর্জন সব শেষ হয়ে গেল ওর জন্য। আবার উল্টো সে আমার উপরে ভুল বুঝে আছে। আমার এই অবুঝ মেয়েটার সাথে এরকম আচরণ করাটা ওর একদম ঠিক হয়নি। তুমি চিন্তা করো না, একদিন দেখবে ও ঠিকই বুঝবে। হ্যাঁ বুঝবে, ঠিকই ঠিকই বুঝবে, কিন্তু সেদিন আমাকে সে পাশে পাবে না। আরে সাহিব, তুই আমাকে পথের ফকির করে দিলি, তুই আমাকে নিঃস্ব করে দিলি ভাই। এইবার যে অ্যাসাইনমেন্টটা আমাদের কনসাইনমেন্টটা যেটা আসলো, পুরো মানে 100% প্রফিট। হ্যাঁ হবে, তুই যে সময় দিস না, চিন্তা করবি, সময় দিতে পারি না, চিন্তা করিস না। তোর স্যার আপনার ছোট ভাই আসছে। কই? কি রে সাইফ, আরে কি হয়েছে, তোকে এমন লাগছে কেন? ভাইয়া, আমার স্টাফরা সিন্ডিকেট করে আমার সব ব্যবসা বাণিজ্য তছনছ করে দিয়েছে। আমি এখন কি করব বুঝতে পারছি না। বলিস কি?
আচ্ছা ঠিক আছে, তুই শান্ত হয়ে বস, হাত মুখ ধো, তারপরে তোর কথা শুনবো। না ভাইয়া, আমার অনেক বিপদ। আমি আর এই দেশে থাকতে চাই না, আমি বিদেশ চলে যাব। কি বলছিস তুই? হ্যাঁ, তুই না বললি যে তোর ব্যবসা খুব ভালো চলতেছে, আর এখন বলছিস তুই বিদেশ চলে যাবি? হ্যাঁ, কেন? এই যে বাবার সম্পত্তি গ্রামের সব বিক্রি করে তোর হাতে তুলে দিলাম, আমি একটা অংশও নিলাম না। কেন? তুই ব্যবসা করবি সেই জন্য। আর বললি যে মাসে মাসে ব্যবসা থেকে একটা লাভের অংশ তুই আমাকে দিবি। গত 2 বছর যাবৎ সেই লভ্যাংশের কোনো দেখা নেই, আর এখন তুই বলছিস বিদেশ চলে যাবি, তোর ব্যবসা ভালো না, তোর লস হচ্ছে। হ্যাঁ, আর যে তুই বিদেশ চলে যাবি, বিদেশ চলে গেলে আমার কি অবস্থা হবে? তুই যে 4-5টা ব্যাংক থেকে লোন নিয়েছিস, সেই লোনের তো গ্যারান্টার আমি, আর সবগুলো ব্যাংকে তো আমার অ্যাকাউন্টে চেক দেয়া, তখন কি হবে? ভাইয়া, বিদেশ যে আমি আপনাকে প্রতি মাসে টাকা পাঠাবো, সেই টাকা দিয়ে আপনি লোন শোধ করবেন। ভাইয়া, আমি ঠিক বুঝতে পারছি না আমি কি করবো। ভাইয়া, তুমি ছাড়া আমার কে আছে বলো? আচ্ছা ঠিক আছে, তুই থাম। বিদেশে তো কত টাকা লাগবে? আমার কাছে কিছুই নেই, যা ছিল সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখনো আমার বিদেশ যেতে গেলে 3 থেকে 3.5 লাখ টাকা লাগবে। এটা দিলেই আমার ফ্লাইট হয়ে যাবে। এত টাকা তো এখন এই মুহূর্তে আমার কাছে নাই রে। আচ্ছা ঠিক আছে, দেখি কীভাবে কী ব্যবস্থা করা যায়। আমি জানি ভাইয়া, তুমি আমার জন্য ব্যবস্থা করতে পারবে। প্লিজ, তুমি আমার জন্য ব্যবস্থা করো, আমি তোমার সব টাকা শোধ করে দেব। আমি বললাম তো, তোমাকে সব টাকা দিয়ে দেবো আমি। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করা যায়, একটা ব্যবস্থা তো অবশ্যই করতে হবে। তুই এক কাজ কর, তুই কালকে ঠিক এই সময় অফিসে আয়। হ্যাঁ, দেখি একটা ব্যবস্থা হবে নিশ্চয়ই। ঠিক আছে ভাইয়া, তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, আমি আসি তাহলে। জি, আসি। কি করবো বল বন্ধু? তুই না ছোট ভাইয়ের জন্য এত করলো, খুব ভালো লাগে। বড় ভাই হিসেবে একটা দায়িত্ব আছে না আমার? তো অফিসিয়াল দায়িত্ব হিসেবে পালন করিস, সাংসারিক দায়িত্ব, পারিবারিক দায়িত্ব একই পারিসও বটে। সবই আল্লাহর ইচ্ছা। আচ্ছা কি হয়েছে বলো তো? তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? আর কি করবো বলো, একের পর এক ঝামেলা ঘাড়ে এসেছে। ছোট ভাই কিছু বলতেও পারছি না, গ্রামের জমি জমা বিক্রি করে সব টাকা ওকে দিয়ে দিলাম। কেন? ব্যবসা করবে, সে ব্যবসা নাকি লস খেয়েছে, এখন সে বিদেশে। ওহো, তুমি সাইফের কথা বলতেছো? হ্যাঁ, তো বিদেশ যাবে, যাক, অসুবিধা কোথায়? ও বিদেশ গেলেই সবকিছু ঠিক হয়ে যাবে। আর ব্যবসায় কি লস হতে পারে না? বাহ, এত দরদ! হ্যাঁ, বিদেশে যাওয়ার জন্য 3.5 লক্ষ টাকা লাগে, সেই টাকা আমি কোথেকে জোগাড় করবো? আমার হাতে তোমার টাকা নেই। তোমার যখন এত দরদ, দাও না, তোমার অলঙ্কার বিক্রি করে 3.5 লাখ টাকা দাও। ভালো কথা বলেছো। অলংকার বিক্রি করতে হবে কেন? অলংকারগুলো বন্ধক রাখলেই তো টাকা হয়ে যাবে। তারপর সাইফ টাকা দিয়ে অলংকারগুলো সারাই দেবে। তুমি আসো তো, আসো, ফ্রেশ হবে, খাবে, আসো। ঠিক আছে, যাও, আসছি। চললাম। হ্যাঁ, আয় শরীফ, বস। ও, সাইফ আসছিস? হ্যাঁ ভাইয়া, এসি। আচ্ছা, কতক্ষণ আগে আসছিস ভাই? এই তো প্রায় 30 মিনিট। আচ্ছা, এই যে তোর 3.5 লক্ষ টাকা। ভাইয়া, আসলে তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আজকে আমার এই বিপদের দিনে তুমি যে কাজটা করলে, সেটা আমি কখনো শোধ করতে পারবো না।
তুমি আমার কাছে যত টাকা পাবে এবং আজকে যে টাকাগুলো দিলে সব আমি শোধ করে দেব। সাইফ ভাই দেখ, গ্রামে বাবা রেখে যাওয়া সব সম্পত্তি বিক্রি করে পুরো টাকাটাই কিন্তু তোর হাতে তুলে দিয়েছি। সেখান থেকে আমি একটা টাকাও নেইনি। কেন নেইনি? যাতে তোর ব্যবসাটা ভালো হয়, তুই নিজের পায়ে দাঁড়াতে পারিস। কিন্তু দেখ, ভাগ্যের কি নির্মম পরিহাস, তুই ব্যবসাটা দাঁড় করতে পারলি না, তোর লস হলো। মানুষের হাতে সবসময় নগদ টাকা থাকে না। আমরা দুজনে মিলে ব্যবসা করি ঠিকই, কিন্তু আমাদের হাতে তো নগদ টাকা নেই। আমি আর শরীফ, আমরা দুই বন্ধু মিলে অনেক কষ্ট করে ব্যবসা প্রতিষ্ঠানটাকে দাঁড় করিয়েছি। কিন্তু দেখ, সবসময় তো নগদ টাকা হাতে থাকে না। তোর এই 3.5 লক্ষ টাকা জোগাড় করতে তোর ভাবির যত স্বর্ণালঙ্কার ছিল সব বন্ধক দিতে হয়েছে। তোর ভাবির অত্যন্ত প্রিয় এই অলঙ্কারগুলো। জানিস, এই 3.5 লক্ষ টাকার বিনিময়ে প্রতি মাসে এর জন্য সুদ দিতে হবে। যত তাড়াতাড়ি পারিস তুই টাকাটা সুদ দিয়ে দিস ভাই, তা না হলে তোর ভাবির এই স্বর্ণালঙ্কারগুলো তো চিরতরে হারিয়ে ফেলবো আমরা। সাইদ, জি। তুমি আমিরের ছোট ভাই, মানে আমারও ছোট ভাই। আর একটা কথা তোমাকে বলে রাখি যে তোমার ভাই, মানে আমার বন্ধু আমিরের মতো একজন সৎ মানুষ আমার এই জীবনে আজ পর্যন্ত। আর ও একটা সত্যি কথা বলছি, ও তোমার জন্য যা করেছে শুনেছি, আর এখন যা করলো, কোনো বাবাও কিন্তু তার ছেলের জন্য আজকাল এসব করে না। মানে অনেক শ্রম দিয়ে, মানসিক দৈহিক শ্রম দিয়ে আমার সাথে এই প্রতিষ্ঠানটা দাঁড়া করিয়েছে। তুমি যদি এমন কিছু করো, মানে তোমাকে আমি অনুরোধ করছি, এমন কিছু করবে না যাতে এই সৎ মানুষটি পথের ভিখারি হয়। কি যে বলেন ভাইয়া, এটা আপনি কি বলছেন? সে তো শুধু আমার বড় ভাই না, সে আমার বাবার মতো। তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি শুধু চাই আমার বড় ভাই আমার জন্য দোয়া করুক, আমি যেন আবার বড় হতে পারি। বড় ভাইয়ের মতো হবে সে বিশ্বাস আমার আছে, তোমার কথা থেকে আমি তাই বুঝলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া। এই যে টাকাগুলো আজকে জমা দিয়ে দেবো, জমা দিলে কালকে আমার ফ্লাইট হয়ে যাবে। আমি তাহলে আসি, আমার জন্য দোয়া করবে। যাক, শেষ পর্যন্ত ওর টাকাটা জোগাড় করতে পারলাম। তুই এত দায়িত্বশীল, এত দায়িত্ব পালন, যেমন অফিসেরই তুমি পারিবারিক। দোয়া করিস বন্ধু, যাতে এইভাবে সবার জন্য করতে পারি। হ্যালো, ভালো মতো পৌঁছেছিস তো ভাই? কোনো অসুবিধা হয় নাই তো? শোন, মনোযোগ দিয়ে কাজ করবি, কোনো টেনশন করবি না, ঠিক আছে? আর আর যোগাযোগ রাখিস সবসময়, ঠিক আছে ভাই? যাক, শেষ পর্যন্ত সাইফের খোঁজটা পাওয়া গেল, আলহামদুলিল্লাহ। খবর আছে সাহেব, সাইফ ফোন করেছিল, ও ঠিকঠাক মতো পৌঁছে গেছে। ও কোন দেশে গেছে? আরে সুইডেন গিয়েছে সে। তুমি দেখবা সাইফ একদিন অনেক টাকার মালিক হবে।
তারপর যখন সাইব দেশে আসবে নীলার বাবার সাথে কথা বলে নীলার সাথে ওর বিয়েটা দিয়ে দেবো। সবসময় দোয়া করো যাতে আচ্ছা ঠিক আছে, তুমি আসো, এখন খাওয়া দাওয়া করবে। আসো আসো আসো। আসো বন্ধু, আসো, বসো। মিজান, আমাদেরকে 2 কাপ চা দাও। স্যার, ব্যাংক থেকে কিছু লোকজন আসছিল, আপনার ভাইয়ের কাছে নাকি কিস্তির টাকা পায়, কয়েক মাস দেওয়া হয়নি স্যার, অনেক হামকে তুমকে দিয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখছি। আমি মনে হয় বড় একটা বিপদে পড়ে গেলাম। কি বলিস? আমি বিপদে পড়ে গেলাম মানে? আমার আবার কি বিপদ হবে? কিসের বিপদ? এই যে তোর ভাই ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশ গেল, তা তো অনেকদিন হয়ে গেল, আজ পর্যন্ত কোনো টাকা পয়সা পাঠালো না। আর তোর সাথে তো কোনো যোগাযোগই নেই। এর মাঝে তুই গ্যারান্টার হয়েছিস বলে ও ঋণের পরিশোধ করতে গিয়ে কিস্তি পরিশোধ করে এর মধ্যে 8 লক্ষ টাকার মতো প্রায় পরিশোধ। 2 কিস্তি পরিশোধ করতে পারছিস না বলে ব্যাংক কর্মকর্তা হন্যে হয়ে তোকে বাসায় এবং অফিসে খুঁজে বেড়াচ্ছে। আরে যে কিছুক্ষণ আগে তোকে অফিসে খুঁজে না পেয়ে হুমকি দিয়ে গেল তোর বিরুদ্ধে মামলা করবে। বিষয়টা কি একটু অনুধাবন করতে পারছিস? এই যে কোর্ট কাচারি, মামলা, থানা, পুলিশ, জেল, হাজত। বন্ধু, এই বিষয়টা নিয়ে আমি খুব টেনশনের মধ্যে আছি। না জানি আমার সব কিছু শেষ হয়ে যায়। সাইফ ব্যাংক থেকে যে লোনগুলো নিয়েছে, সেই লোনগুলো যদি আমি শোধ করতে যাই তাহলে কিন্তু আমি ধ্বংস হয়ে যাব। আমার ব্যবসা, আমার পরিবার সব কিছু শেষ হয়ে যাবে। আমার যে পার্টনার, সেই পার্টনারশিপের যে পরিমাণ, সেই পরিমাণ যদি আমি ওর শোধ করতে যাই, লোনের পরিমাণ আর পার্টনারশিপের পরিমাণ তো এক। শোধ করলে তো আমার কিছুই থাকবে না, আমি তো একদম নিঃস্ব হয়ে যাব। আমি কি করব বন্ধু, আমাকে একটা বুদ্ধি দে তো। চিন্তা করিস না, একটা ব্যবস্থা অবশ্যই হবে। আর আমরা যখন আছি দেখা যাক কি হয়। হ্যাঁ, কি যে করব। দাও। ঠিক আছে, চা খা, একটা ব্যবস্থা অবশ্যই হবে। বসেন বসেন। স্যার কেমন আছেন? স্যার আছি, খুব একটা ভালো না। স্যার, আপনি তো খুব সুন্দর করে বললেন আপনি ভালো নেই, কিন্তু স্যার আপনি কি আমাদেরকে ভালো রাখছেন? এই যে আপনার ছোট ভাই যখন আমাদের ব্যাংক থেকে লোন গ্রহণ করলেন, তখন কিন্তু আপনি গ্যারান্টার হলেন। আপনাকে আমরা বুঝিয়ে বলেছিলাম আপনার ভাই যদি কোনো কারণে লোন পরিশোধ করতে ব্যর্থ হয়, এই টাকা আপনাকে পরিশোধ করতে হবে। জি জি, আমি সব কিছু তো মেনেই সাইন করেছি, তাই না? এই যে আপনি বলছেন আপনি জেনে শুনে বুঝে তারপরে সিগনেচার করেছেন, তাহলে টাকাটা দেওয়ার জন্য তো তাল বাহানা করার দরকার নেই। আমি তো স্যার একটা জায়গায় চাকরি করি। এই যে আপনার বাসায় গেলে আপনাকে পায় না, দারোয়ান বলে আপনি নাকি বাসায় ফিরেন না। এই যে আপনার অফিসে আসতে গেলে অফিসের দারোয়ান আটকে দেন। স্যার, ফোনটা পর্যন্ত ধরেন না, এভাবে তো হয় না। আপনি ব্যাংক থেকে টাকা নিছেন, আপনি গ্যারান্টার, আপনি টাকা দিবেন। ভাই, আমার তো মাত্র আপনার 2টো কিস্তি বাকি পড়েছে, তাই না? স্যার, এই যে আপনি 2টা কিস্তির কথা বললেন, কিন্তু আমার ব্যাংকে তো 5টা কিস্তি আপনার বাকি। সেটার কথা তো আপনার মনে নেই। আপনাকে যখনই মেসেজ করা হয় আপনি কোনো রিপ্লাই দেন না, এমনকি ফোন করলে আপনি ফোনটাও ধরেন না। আচ্ছা, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের তো বাঁচতে হবে। আচ্ছা স্যার, আপনি একটু চিন্তা করেন তো, আপনার যেমন সংসার আছে আমাদের তো আছে, আমাদেরও তো বউ বাচ্চা আছে। আপনি কি জানেন স্যার, এই লোনের কারণে আমি 5 মাস বেতন পাই না। তাহলে আমার কি হচ্ছে একটু বিষয়টা ভেবে দেখেন না আপনি। না না, আমাকে আর কয়েকটা দিন সময় দেন, আমি সব ঠিকঠাক করে দেবো। দেখুন স্যার, আমরা আর আপনার কাছে বারবার আসতে পারবো না। স্যার, আপনাকে খুব বিনয়ের সাথে বলতেছি স্যার, আগামী 2 সপ্তাহের ভিতর আপনি আমাদের সমস্ত টাকা পরিশোধ করে দিবেন। কোত্থেকে দিবেন, কিভাবে দিবেন, এইটা আমাদেরকে বলে লাভ নাই। ওই যে সময় চান, এই সময় দেওয়ার বিষয়টা, এটা আমাদের কর্তৃপক্ষ আমাদের সাথে কী ধরনের ব্যবহার করে জানেন? আমাদের কর্তৃপক্ষ বলছে আপনাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য। আপনি একজন সম্মানী ব্যক্তি, সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এই জন্য আপনাকে আমরা সাথে করে কখনো নিয়ে যাই না। স্যার, আপনি যেভাবে টাকার ব্যবস্থা করেন স্যার, অফিসে গেলে আমাদের বস যে ব্যবহার করে, পারলে আমাদের শার্টটা পর্যন্ত খুলে নিয়ে যায়। ভাই, আপনারা বুঝতে পারছেন না যে আমার ব্যবসাটা খুব একটা ভালো না। আর তাছাড়া আমার ব্যবসাটা তো পার্টনারশিপের ব্যবসা।
আমার পার্টনারের সঙ্গেও খুব একটা মানে ভালো সম্পর্ক যাচ্ছে না এই ব্যবসার কারণেই। আমি বুঝতে পারছি না যে কি কি হবে। স্যার, এই যে আপনি বললেন যে আপনার ব্যবসা ভালো না, আপনার পার্টনার আছে, এইসব কথা আমাদেরকে শুনিয়ে তো কোনো লাভ নেই। আর আপনার ব্যবসা ভালো না কিভাবে বুঝবো? আপনি এত সুন্দর একটা ডেকোরেট অফিসে বসে আছেন, এসি চলছে, সুন্দর করে সাজানো গোছানো একটা চেয়ারে বসে আছেন। আমার কাছে মনে হয় কি স্যার, আপনার সাথে আমরা খুব ভালো ব্যবহার করতে যে স্যার করি না, এটা আমাদের দুর্বলতা মনে করেন। শুনেন, আমরা ব্যাংকের লোক, আপনাদেরকে স্যার বলি, আপনারা মনে করেন যে আমরা দুর্বল। আমরা কিন্তু এত দুর্বল না। এত কথা স্যার। ভাই বিশ্বাস করেন, আমার ব্যবসাটা খুব একটা ভালো যাচ্ছে না। আর 2 নম্বর হচ্ছে যে আমার ভাই বিদেশে আছে, এখন কোথায় আছে, ওর ঠিকানা চেঞ্জ হয়ে গেছে, আমি ওর সাথে কোনো যোগাযোগই করতে পারছি না। স্যার, আপনাকে একটা ভালো পরামর্শ দেব। আপনার যেহেতু ব্যবসাটা ভালো যাচ্ছে না, আপনার ভাইকে আপনি খুঁজে পাচ্ছেন না, এই ধরনের কথা শুনতে আমাদের প্রতিদিন আর ভালো লাগে না। আর আমরা এই কথাগুলি আমাদের অফিসে যখন আমাদের বসদেরকে বোঝাই, আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। প্রতিদিন চাকরি প্রয়োজনে ওনার ঠিকানাটা আমাদের দেন, আমরা বের করে নিই, কারণ এখন তো অনলাইনে উনি কোথায় আছে কি আছে না, যে ঠিকানাটা আপনাদেরকে তো আমি বলেছি, আসলে ও যে ঠিকানা আমাদেরকে দিয়েছিল সেই ঠিকানায় থাকে না এখন, আর ওর ফোন নম্বরটাও চেঞ্জ করে ফেলেছে। একটা বিষয় বলি স্যার, আপনাকে আমি ক্লিয়ার করে বলি, এবং আমরা ক্লিয়ার করে বলতে চাই, সেটা হলো আপনার ভাই কোথায় গেছে না গেছে সেটা আপনার বিষয়, আমাদের বিষয় না। তো আপনি যেহেতু গ্র্যান্টার ছিলেন, আপনাকে টাকা দিতে হবে, কোথা থেকে দেবেন, কিভাবে দেবেন, আমরা আর আপনাকে কোনো এক্সকিউজ আমরা শুনতে চাই না। স্যার, আপনার সহায় সম্পত্তি আছে তাই বিক্রি করে। স্যার, আমি একটা কথা বলি, আপনার পিছে পিছে আমরা আর ঘুরতে পারবো না। অনেক ভালো ব্যবহার করেছি আপনাকে আমরা অনেক সম্মান করতাম এবং আপনাকে আমরা আইডল ভাবতাম, কিন্তু আপনার এই দুর্ব্যবহারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। আমরা মানে কি বলবো, আপনি যদি টাকা এর ভিতরে না দেন তাহলে কিন্তু আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব। স্যার ঠিক আছে স্যার, আর কোনো কথার দরকার নেই স্যার, আসি স্যার। আরে না না, খালি মুখে যাবেন কেন, অন্তত এক কাপ চা খেয়ে যান। কি বলছেন স্যার? চা? আপনার এখানে বসে চা খাবো? চা সেদিন খাবো যেদিন আপনি আমাদের সমস্ত পাওনা মিটিয়ে দেবেন, সেদিন আপনাকে আমরা দাওয়াত করে চা খাবো। আসি স্যার। স্যার, যাওয়ার আগে আবারও বলে যাই স্যার, 15 দিন মানে 2 সপ্তাহ আপনাকে সময় দিলাম স্যার, এর ভিতর আপনি টাকা পরিশোধ করবেন। কোত্থেকে করবেন, কিভাবে করবেন, তাতে কিচ্ছু আমাদের যায় আসে না। 15 দিনের ভিতর যদি আপনি টাকা পরিশোধ না করেন, আপনার সম্পত্তি যা আছে আমরা আইনগত আশ্রয় নিয়ে নিলামে তুলব। আর যদি এইটাও আপনি না করেন, আমরা কিন্তু আইনগত আশ্রয় নিব, পরে কিন্তু আপনার জেলে দেওয়া লাগবে। কথাটা মনে রাখবেন স্যার। জি, আসি। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আইনের আশ্রয় নেবে মানে কি ব্যাপার শায়লা, দরজা খোলা, তুমি এখানে এভাবে বসে আছো, কি হয়েছে? আজকে কয়েকজন লোক আসছিল বাসায়, তোমাকে নাকি তারা অফিসে খুঁজে পায় না, বললো যে সাইফের লোনের টাকাগুলো যদি না দিতে পারো তাহলে মামলা করে দিবে। ও ব্যাংকের লোক? হ্যাঁ, আমাকে ওই একই কথাই বললো। আমার আর এই সব অপমান সহ্য হয় না শায়লা। আমার ব্যবসা যা আছে সব বিক্রি করে দিয়ে আমি সাইফের লোন শোধ করে দেবো, তবুও এই অপমানকর জীবনে আমি আর সহ্য করতে পারবো না। দরকার হয় না খেয়ে থাকবো, তারপরে আমি সাইফের যা লোন আছে সব শোধ করে দেবো। আরে সাইফ, তোর জন্য আমার সব ব্যবসা সব শেষ হয়ে গেল। তাই করো, মন খারাপ করো না, তুমি সব কিছু বিক্রি করে তুমি লোন শোধ করে দাও। আমি আর এই তোমার অপমান সহ্য করতে পারতেছি না, তুমি সব শোধ করে দাও। হ্যাঁ, আমি কালই শরীফের কাছে যাব, আমার পার্টনারশিপের যা আছে সব ওর কাছে বিক্রি করে দেবো। তাও আমি আমার সাইফের যে লোন আছে সব শোধ করে দেবো। আমার আর এই অপমান সহ্য হয় না।
কি হয়েছে তোমার? তুমি এরকম করতেছো কেন? শালা শালা আমার সব শেষ, আমার ব্যবসা সব শেষ। আজকে আমি সর্বশান্ত হয়ে গেলাম। আমার মান ইজ্জত যা ছিল সব শেষ। আমি সব ব্যবসা দিয়ে আসছি শরীফকে, আমার আর কিছুই থাকলো না। একটু শান্ত হও, একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। আমি নিঃস্ব হয়ে গেলাম শালা, আমি তো নিঃস্ব হয়ে গেলাম। সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি যদি এরকম করে ভেঙে পড়ো তাহলে হবে বলো? সব ঠিক হয়ে যাবে। ঋণের বোঝা তো নামলো মাথা থেকে, না খেয়ে থাকবো আমরা, তবু ভালো থাকবো। মানুষের অপমান সহ্য করতে হবে না। তুমি মন খারাপ করো না প্লিজ। অপমান সহ্য করতে পারছি না। আমি তোর অপমান সহ্য করতে পারি না। আব্বু তুমি কাঁদছো কেন? জানো শায়লা, আজকে সাইফ আমার এই মেয়েটাকে অপমান করেছে। কদিন পর তোমাকে অপমান করবে, আমাকে অপমান করবে, আমাদের সবাইকে অপমান করবে। আমি ঠিক করেছি কি জানো? আমি আমার বন্ধু শরীফের অফিসে যাব, ওকে দিয়ে সাইফকে ডাকিয়ে আনবো। ডাকিয়ে এনে আমি আমার যত লেনদেন পাওনা আছে সব আমি ওর কাছ থেকে আদায় করে নেবো। আমি ফেরত চাইবো ওর কাছে। না না, তুমি সাইফের কাছে যাও না। সাইফ অনেক খারাপ হয়ে গেছে, ও তোমার সাথে খারাপ কিছু করে ফেলবে। যাওয়ার কোনো দরকার নেই। যত খারাপ কিছুই করুক, আমি ওকে ডাকিয়ে আনবো, আমার সমস্ত পাওনা দানা ওর কাছে আমি চাইবো। না তুমি আমাকে না করো না, আমি আমার মেয়ের অপমান সহ্য করতে পারছি না, আমাকে যেতেই হবে। দেখো, আমাদের যা চলে গেছে গেছে, আমি আর কিচ্ছু হারাতে চাই না। আমি এটুকু নিয়ে ভালো থাকতে চাই। তোমার যাওয়ার কোনো দরকার নাই, আমার কিচ্ছু লাগবে না। আমি অপমান সহ্য করতে পারবো না, আমি অপমান সহ্য করতে পারবো না। শায়লা আমার মেয়েকে অপমান করেছে। তোমাকে না পেলে, তুমি আমার ফোন না ধরলে, আমি এখনই তো আমার ভালো লাগে না। আমি সারাক্ষণ শুধু তোমাকে ভাবি, কখন তোমার সঙ্গে আমার দেখা হবে, কথা হবে। আচ্ছা, আমি বাসার কাছাকাছি চলে এসেছি। চলে এসছো? নামিয়ে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে নামিয়ে দিব। সাইফুল, ওই সামনে বাসাটার সামনে রাখবে কেমন? হ্যাঁ, ওই যে বাম দিকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। শোনো, বাসায় চলে আসলাম, বাসায় যেয়ে ফ্রেশ হয়ে আমাকে ফোন দিবা কেমন? ঠিক আছে। ওকে, যাও। ল্যাপেল নাও। আরে বন্ধু, আয় আয় আয়। এতদিন পর তুই আসলি, তোর সাথে যখনই দেখা হয়েছে, তাছাড়া বারবার ফোন করে বলেছি তুই আয় 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 আমার অফিসে, তুই আসলি না। তোর অফিস তো এটা, তোর আসতে অসুবিধা কোথায় বলতো তুই? না বন্ধু, এটা আমার অফিস আর নাই। আমি যেদিন তোর কাছে আমার সমস্ত পার্টনারশিপ বিক্রি করে দিয়েছি, তারপর থেকে তো এটা তোরই অফিস। আচ্ছা, সেসব কথা বাদ দে, তুই কেন হঠাৎ করে আমার কাছে আসলি বলতো? আর এদিকে শুনলাম তোর ছোট ভাই নাকি
বিদেশ থেকে চলে এসেছে, তাহলে তো এখন তুই তোর সব কিছু ফিরে পাবি। তাই তো শোনায় সোহাগা, তুই তো খুবই খুশি, তাই না? হ্যাঁ বন্ধু, সব পেয়ে আমি খুশি, মহা খুশি। এই জন্যই তো তোর কাছে এসেছি বন্ধু। বন্ধু তুই তো জানিস সাইফের জন্য আমি কি না করলাম। নিজের সব সম্পত্তি বিক্রি করে আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। শেষ পর্যন্ত আমার ব্যবসা সেটাও বিক্রি করে ওকে বিদেশে পাঠালাম। আজ এতদিন পর সে বিদেশ থেকে ফিরে এসেছে। আমার সাথে দেখা হলে সে আমার সঙ্গে একটা বারের জন্য কথাও বলে না। আজকে কি করেছে জানিস? আমার মাসুম বাচ্চাটাকে সে ধাক্কা দিয়েছে। আমি এটা সহ্য করতে পারছি না রে ভাই। আমি আজকে এর সুরাহা করতে চাই। তুই সাইফকে একটু তোর অফিসে ডাক, ডেকে ওকে বলবি ও আমার টাকা ফেরত দেবে কিনা। ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। আমি সাহেবকে এখনই ডাকছি। ঠিক আছে। মিজান, মিজান। জি স্যার। আচ্ছা শোনো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? শোনো, তুমি এখনই সাহেবের বাসায় যাবে এবং ওকে বলবে আমি তাকে জরুরি কাজে আমার অফিসে ডেকেছি। ঠিক আছে। এবং অতি দ্রুত সেদিন এখনই আসে, আমি ওর জন্য অপেক্ষা করছি। ওকে, যাও তাড়াতাড়ি। সাহেব এদিকে তাকাও। ভালো করে তাকাও। ইনি তোমার বড় ভাই না? ছিল, কিন্তু উনি এখানে কি করছে? তাছাড়া ওরাই বা এখানে কি করছে? সাইফ ভাই আমার, আমি তোকে এখানে ডেকে এনেছি। আমাকে তোর কিচ্ছু ফেরত দিতে হবে না রে ভাই। আমি তোর কাছে কিচ্ছু চাই না। আমি শুধু জানতে চাই আমার স্ত্রী আর আমার এই অবুঝ বাচ্চাটা তোর কাছে কি অপরাধ করেছে বল। আমি তো তোর কাছে কিছুই চাই না। গ্রামের সব সম্পত্তি বিক্রি করে আমি তোকে দিয়েছি, একটা টাকাও আমি নেইনি। আমার ব্যবসা বিক্রি করে দিয়ে আমি তোর লোন শোধ করে দিয়েছি রে ভাই। তোর বিদেশ যাওয়ার সময় তোর ভাবির সমস্ত স্বর্ণালঙ্কার বন্ধক দিয়ে আমি তোকে টাকা দিয়েছি। টাকার অভাবে সেই সম্পদ, সেই স্বর্ণালঙ্কার আমি ফেরত আনতে পারি নাই। আমার এই মেয়েটা ঠিক মতো 2 বেলা ভাত খেতে দিতে পারি না। আমার ঘরে সপ্তাহে 2 বেলা চুলাও জ্বলে না। আমার এই মেয়েটা কতদিন থেকে মুরগির গোশত দিয়ে ভাত খেতে চায়। ভাত খেতে দেব, ভাতই খেতে দিতে পারি না। আমার মুরগির গোশত। আব্বু তুমি কাঁদো না। ভাই কতদিন কত রাত না খেয়ে কাটাচ্ছি রে ভাই। মা রেখে যাওয়া সম্পদ থেকে মা আমাকে 2টো ফ্ল্যাট দিয়েছিল। মা মারা যাওয়ার পর সেখান থেকে একটা ফ্ল্যাট আমি তোর নামে লিখে দিয়েছিলাম, কিন্তু তুই বিদেশ যাওয়ার সময় সেই ফ্ল্যাটটা তালা দিয়ে চলে গেলি। ওই ফ্ল্যাটটা যদি থাকতো আমি ভাড়া দিয়েও তো চলতে পারতাম। 2 ভাই পাশাপাশি 2 ফ্ল্যাটে থাকি, অথচ কারোর সাথে কোনো যোগাযোগ নেই। আমি তোর কোনো সম্পত্তিতে আমি হাত দেই না রে ভাই। আমি তোর কোনো সম্পত্তিতে হাত দেই নাই।
বন্ধু বন্ধু আমি আমি আর এই শহরে থাকবো না বন্ধু। আমি আমার ব্যবসার পার্টনারশিপ তোকে যেমন দিয়ে দিয়েছিলাম, আমার আমার শেষ সম্বলটা আমি তোর কাছে দিয়ে দিতে চাই। আমার ফ্ল্যাটটা তুই কিনে রে ভাই। আমি আর এই শহরে থাকবো না ভাই, আমি আর এই শহরে থাকবো না। এটা তোর শেষ সম্বল, শেষ মাথা গোজার তোর, এটা এই কাজটা করবি না। আমি আর এই শহরে থাকতে চাই না, এই পাষাণ শহরে আমি আমার বউ বাচ্চা নিয়ে থাকতে চাই না। তুই আমাকে আপাতত কিছু টাকা দে, আর বাকি টাকা পরে দিস, ভাই। ফার্নিচার, টিভি, ফ্রিজ এগুলো তো আছে বাসায়। বন্ধু, অভাবের তাড়নায় ফ্ল্যাটের সব ফার্নিচার বিক্রি করে দিয়েছি। আমার আর কিচ্ছু নেই। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। ঠিক আছে, অনেক ধন্যবাদ। 5 লক্ষ টাকা দিলাম, কালকে রেজিস্ট্রি করে দিতে হবে না। তুই যখন চাবি তখন সম্পত্তি রেজিস্ট্রি করিস। চলো, আমরা আর এই শহরে থাকবো না, চলো।